আড়ালে লুকাচ্ছিস কেন রে? হ্যাঁ হারামজাদা, তুই বাসায় আয়, তারপর আমি তোকে দেখাচ্ছি মজা। দাদা, আপনি কাজটা ঠিক করেননি। আপনি মরা মানুষরে ফুফাঘরের জন্য মাওলানার কাছে পাঠাচ্ছেন, আবার এই যে ধমক দিচ্ছেন, এটাও তো ঠিক করেননি। ধমক দিয়া কবরে আজাব পাই ধমক দিলি। আপনি ধমক দিচ্ছেন কেন? ধমক দিলেই তো কবরে আজাব হয়, আপনিও তো তাই করতেছেন। আপনার মাথা টাথা তো ঠিক নেই দাদা। তোর আজাবের আমি নিকুচি করেছি, তুই বাসায় আয় না, তারপর দেখিস আমি কি করি। ডিম্বু হান্নানের তো আর পারতেছি না, ও তো জ্বালাচ্ছে গো, সারাদিন কবরস্থানে যে পড়ে থাকে। ভাই আর কবেন না, এই কয়দিন ধরে শুধু ওই কবরে যে শুয়ে বসে থাকে আর মানুষের কাছে বলে বেড়াচ্ছে ও নাকি মরে গেছে। ভাই এই ফ্যামিলির সবাই কিন্তু একটা কথাই মনে করে, এই আপনি ছাড়া এর কোনো সমাধান নেই। আপনি যদি একটু মাথা ঘামান ও ধরেন তালিবাই হবে। চল যে তুলে নিয়ে আসি, চল। হান্নান, হান্নান, ডিম্বু ধর ধরে বাড়ি চল। কি পাইছিস কি? ডেলি ডেলি এসে কবরস্থানে শুয়ে রয়েছিস কি? তোর জন্য তো মান সম্মান থাকলো না, চল। ভাই, আমার ধরার অধিকার নাই। আপনি মারার সময় আমার খাটিয়া ধরেন নেই। আমি কবর শুয়ে আছি, আমি নিশ্চিত মারা গেছি। আপনি যাই বলেন না কেন, আমি মারা গেছি, আমি যাবো না কোনো জায়গায়। আমি কবর শুয়ে আমি করছি, তুই ওঠ। তোরে বাড়ি নিয়ে এমন বানাবো তোরে, কিন্তু আমি সত্যি সত্যি মারা ফেলাবো তোরে নিয়ে। ওঠ, 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 ধর, ধর। আমার ধরার কোনো অধিকার নেই, আমার খাটিয়া ধরেন নেই আপনি মারার সময়। আমি যাবো না, আমি যাবো না, আমি কবরে যাবো। আমি যাবো না, আমি কবরে যাবো। আমি যাবো না, আরে আমি যাবো না, আমি কবরে যাবো। আমি কবরে ছিলাম, কবরে যাবো। আমি কবরে ছিলাম, আমি কবরে যাবো। আমি কবরে ছিলাম, আমি কবরে যাবো। আমি কবরে নিয়ে আমি কবরে ছিলাম, আমি কবরে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, চলো। আর আর কোনো ই করবি না? না, না। আচ্ছা ঠিক আছে। দাদা, এই যে মৌলভী সাহেবের কাছে নিয়ে যাচ্ছেন ফু দেওয়ার জন্য, ওইসব ফু দিয়ে কোনো কাজ হবে না, ওইসব ঝাড় ফুঁকে কাজ হবে না। ওর দরকার হলো ওর জুতো পেটা করা হলো ওর আসল কাজ। তোমার অত লেকচার শোনার আমার দরকার নেই, যেখানে নেওয়ার দরকার সেখানে নিয়ে চলো। এই বেটা, চল। কেবলমাত্র সমাজ পরিবর্তনের ডাক দিলাম, মাথায় বিজ্ঞান চেতনা ঢুকাইলাম, তুই ভং ধরেছিস? হ্যাঁ, ভণ্ড সাজছিস? নে বাবা, নে নে। আমাকে এইভাবে ধরে নিয়েন না, আমাকে এইভাবে ধরে নিলে আল্লাহ আপনাদের উপর গজব নাযিল করবে। চল চল।
তোমাকে এখন বের হয়ে আসতে হয়েছে। ফরিদ এখন যা করতেছে তোমার সামনে না বলে তুমি কিছুই বুঝতে না। ও আমার পুরো বিয়ের দায়িত্ব নিচ্ছে। ও যে কোনো মূল্যে ও মানে তোমাকে আর আমাকে ও এক হতে দিবে না। আমাকে অন্য পাত্রের কাছে সে বিয়ে দিবে। আমার মানে বাবা আমাকে সে কনভিন্স করে ফেলছে। ওর জীবনের একটাই লক্ষ্য আমাকে অন্য পাত্রের কাছে দিয়ে দেওয়া। ও মানে আমি কি বলবো, তুমি আমাকে আরেকবার দেখতে বলতেছো। আমি আজকের বাসায় যাব না, এটাই আমার শেষ চলে আসা। আমি এখনই তোমার হাত ধরে আমি যেখানে আমার চোখ যায় আমি চলে যাব। আমি আর বাসায় যাব না। আরে তোমার তো আমি নিলে এখনই নিয়ে যেতে পারি, এই মুহূর্তে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা তো আমি করবো না। করলাম না, একবার করলাম না, তোমার চাচা এসে তোমার নিয়ে গেল, তোমার মা বাবা কান্নাকাটি, সে কি তুমি এই জিনিস আমি বারবার করতে পারবো না। আমি তোমার একবারই নিয়ে যাবো। তুমি আমার কথা শুনো। তুমি ও রবিবার দিন মানে আব্বাকে বলছে রবিবার দিন সে পাত্র নিয়ে আসবে, রবিবার দিন একটা কিছু হয়ে যাবে। কি করবা তারপর তুমি? কিসির রবিবার সোমবার, ওইসব রবিবার সোমবার আমি বুঝি না। ওর জীবনের লক্ষ্য হচ্ছে যে তোমার আর আমার এক হতে দেবে না, তাই তো? তোমার আর আমার শুভ কাজটা করতে দেবে না, তাই তো? আমার লক্ষ্য কি দাঁড়ালো জানো আজকে? ও যে বেড়ে গেছে, ও 2 ঠ্যাং ধরে আমি ভাড়া ফেলা দেবো, আমি ওরে খাটো বানাই দেবো। তুমি দেখো, তুমি একটু ঠান্ডা থাও, তুমি আমার কটা দিন টাইম দাও। কিন্তু রবিবারের ব্যাপারটা তুমি মাথায় রেখো। কিন্তু আমি জানি না ওদিন কি হবে, আমি কিছু জানি না। আমি তো জানি রবি সোম সব আমি উল্টাই দেবো, আমি ঘড়ি উল্টাই দেবো। আসো, তোমার আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই ব্যাপার কি? এই ছেলেটাকে নিয়ে আসলাম। ও মানে ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আছে। ওর নাম হচ্ছে হান্নান। আজ কদিন ধরে কি ওর হয়েছে দেখেন, নাকে কানে তুলো দিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে ওনাকে মরে গেছে। আমরা যতই ওকে বোঝাচ্ছি ও মরে নাই। তাকে কি বলে, ও কবরস্থানে কি শুয়ে থাকে। আমার নাতিরা ওকে কবরস্থান থেকে উঠিয়ে নিয়ে এসছে। আচ্ছা, আমি একটু দেখি, পরীক্ষা করে দেখি। ডাক্তারের কাছে এখনো যাইনি, আপনার কাছে এসছি। বাবা, তোমার নাম যেন কি? আমার নাম তো দাদা বললোই। মরা মানুষের নাম জিজ্ঞাসা করেন কেন? মরা মানুষের নাম থাকে নাকি? মরা মানুষের তো নাম একটা থাকে দুনিয়াতে থাকতে। এখন বলো না তোমার নামটা যেন কি? আরে আমার এক কথা জিজ্ঞাসা করে, আমি কবরেতে উঠে আসলাম। কবরেতে উঠাইছ? তার নাম থাকে? আচ্ছা, চুপ। বুঝতে পারছি, ওরে শয়তানে পেয়েছে। হ্যাঁ, তো কাজে আমি 1 গ্লাস পানি পরে দিচ্ছি, এটা এখন তারে খাওয়াই নেন। পরে একটা বোতল নিয়ে আসবেন, পানি পরাই দেবো, ওইটা খাওয়াইলে তার শয়তান চলে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা হবে না। এই খুলতো ইয়ে এই আমারে অত্যাচার করিস না, আমার আত্মায় কষ্ট পাবে। কবরের স্থানতে তুলে নিয়ে আসছি, অর্ধেক পথেতে ঝাড়িয়ে দাও। অতিষ্ঠ করে বলছি। খাওয়াই দেন। এই মরা মানুষের পানি খাওয়াচ্ছিস কি জন্য? মরা মানুষ পানি খাই নাকি? মরা মানুষ চুপ। সব খাবি, সব পড়া পানি সব খেতে হবে। একদম মাটিতে যেতে না। পানি যখন খেয়েছে ইনশাআল্লাহ তার শয়তান দূরে চলে যাবে,
আপনার কোনো অসুবিধা হবে না, সে ভালো হয়ে যাবে। আপনি একটা বোতলের মধ্যে পানি নিয়ে আসেন, আমি এটা পরে দেবো। আচ্ছা আচ্ছা মরা মানুষের গারে শয়তান থাকে নাই। আচ্ছা আচ্ছা আগের তো গায়েব দিবি না, আমি পরিস্থিতি বুঝে তারপরে যা করতে হয় করবি, ঠিক আছে? ঠিক আছে। এই রিক্সা, এই রিক্সা থামো, তুমি এদিকে আসো না। তোদের কাছে থেকে মাস্তানি করছ না? এই আর কোনো ক্ষমা নাই। এরপর পালি পুঁতে ফেলবো, এমন ভাবে ফেলবো যে কাজ করতে পারি, কাজ দিচ্ছি সবাই ভাগ করে করতে। আচ্ছা ঠিক আছে, নতুন কাজ আসলে আপনার মাথায় থাকবে। ভাই ভাবি করলে আপনি এনে তাই ছুটাইলাম। এসব কি হতেছে ভাই? 3 রাস্তা মোড়ে ডালিম আবার আমার ধরছে। ওকে বাদ চক্কর দেখে মনে হলো যে আজকে আমরা সাইজি করে ফেলাবো। তো সুযোগ নিয়ে ছুটাইলাম। খালি আপনার মুখের দিকে তাকে আমি কিছু কই নাই, নইলে আমি একলা আড্ডি করে সব গুলো করে ফেলাইতাম। আপনার সাথে আমার একটা ক্লোজ রিলেশন আছে, এটা জানি ওরা সহ্য করতে পারতেছে না, কিন্তু আমি তো এগুলো সহ্য করুন না। আপনি অনুমতি দেন এগুলো একটা বিহিত করেন। থামো, এলাকার কি ডালিমে পাবেন নাকি? হ্যাঁ সেটা তো দেন আপনারা। দেরি করো, তুমি দেখো নাই মারে, তুমি ওর সাথে ছেলে মুড়ি সব বোঝো নাই? দেখো কই ডালিম? 3 রাস্তা মোড়ে দাঁড়া রয়েছে। চলো না, আজকের বিহিত করতে হবে। হ্যাঁ শোনো, ওই ফরিদ এলাকার ছেলে নাহলে কিন্তু এলাকায় বসবাস করে। ইদানিং শুনতেছি তুমি নাকি ফরিদের সাথে খুব খারাপ ব্যবহার করতেছো। আগে একদিন তারা মারছো, সেদিন তারা দাবড়াছো। কাজটা তুমি মোটেও ঠিক করো নি। এই সমস্ত কথা কিন্তু আমার কানে আসে। তোমার কিছু বলি না একটাই কারণ, তুমি বাদশার ছোটো ভাই, তার মানে আমার ছোটো ভাই। বাদশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ভবিষ্যতে এই সমস্ত কথাবার্তা কিন্তু আসলে খুব একটা ভালো হবে না। এই জন্য তোমাকে স্মরণ করে দিতে চাই, যা হয়েছে তুমি ফরিদের সাথে নেক্সটে কোনো কাজে যাবা না। এটা এখানে শেষ, ক্লিয়ার? বলেন, শুনতেছি। কি আর বলবো, অনেক কিছু তো শুনি, কিন্তু তোমাদের ফ্যামিলি কোনো বিষয়ে বলতে ইচ্ছা করে না। তারপরেও বলি, শোনো, তোমার মেজো ভাই ইদানি কি লালন সঙ্গীত করে বেড়াচ্ছে। স্কুলের ভিতরে যে উনি কৌতুক করেন, কার্টুন ছবি, এগুলো তো ঠিক না। এগুলো সমাজের উপর এফেক্ট করে, অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু বুঝতেই। যাক, ওই বিষয়ে তোমার আসলে কিছু বলতে চাচ্ছি না। তোমার মেজো ভাইয়ের সাথে আমি কথা বলে নেবো। তোমার যেটা বললাম আর কি, ফরিদের বিষয়টা, এটা তুমি তোমার ব্রেনে নিও। ভবিষ্যতে তো এই নিয়ে যেন কোনো কমপ্লেন না শুনি। ক্লিয়ার তুমি বিষয়টা? জি আমি ক্লিয়ার, কিন্তু আপনি যেভাবে বলছেন কথাগুলো আমার ভালো লাগলো না। আপনি আমার সেজো ভাইয়ের বন্ধু, আমারও সেজো ভাই। আমি আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি, কিন্তু আপনি যেভাবে আজকে একতরফা বলে গেলেন, আমার কাছে না শুনে কার কাছে কয়েন থেকে উড়ে এসে জুড়ে বসছে তার কথা শুনে আমার যাতা বলে গেলেন, এটা আমার কাছে ভালো লাগলো না। মানে আপনি এলাকায় জিজ্ঞেস করে দেন, আমার নামে কেউ কোনো বাজে রিপোর্ট দিতে পারবে? আপনারা পারবে না, আমি চ্যালেঞ্জ করে করতে পারি। তা আপনি মেজো ভাইরে নিয়ে কলেন, মেজো ভাই তো আপনারও বড়, আমার চেয়েও বয়সে বড়। আপনি আমার কাছে তার সম্পর্কে কমপ্লেন করতে পারেন না। সে যা করতেছে, সে লালনগীতি করুক আর যাই করুক, সে যা করতেছে আমার মনে হয় সে কোনো খারাপ কাজ করতেছে না। আমার ফ্যামিলিতে তো ভাই, আমারই তো রক্ত, আমি তো চিনি তারে। সে কোনো খারাপ কাজ করতে পারে না। সে আপনাকে 10 জনের চেয়ে ভালো কাজই করতেছে। আপনি এইভাবে করাটা আপনার ঠিক হয়নি, আমার এটা ভালো লাগলো। এই দাঁড়া, তুই কি বুঝছিস রে? এখানে তো কথা ভাইজান যা বলছে, এখানে তো খারাপ কিছু বলে না। আমি যেভাবে যা বুঝছি তোরা বোঝা। চুপ করো। সুবোধ, এদিকে।
আজাদ আর সজল তো আমার ভাই করে ডাকতেও ঘৃণা করতেছে। কেন কি হয়েছে? মানে আমাকে ফ্যামিলির ব্যাপারে ওকে এত আগ্রহ কেন? আমার প্রত্যেকটা ভাই সম্পর্কে আমার কাছে কমপ্লেন করে। আমার কোন ভাই লালন সঙ্গীত করে না, গণসঙ্গীত করে, তো তাকে কি? তোর যদি বেটা এটা এর গণতান্ত্রিক দেশ, তোর যদি এখন গায়ে লাগে আমার ভাইয়ের এইসব যদি খারাপ লাগে, তাহলে তুই তার এর এগেনস্টে তুই অবস্থান নেই গণতান্ত্রিক ভাবে। আমার কেন এটা কোষ? আর ফরিদ কোনখানকার কোন বাইরের ছেলে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করে? আমি তো ওরে চট দিচ্ছি, আমি থ্রেট করছি, এখন তো আমি ওর হাত পাও ভাঙবো। ও যায় আজাদ আর সজলের কাছে কইছে, সজল আমারে তাই না খোঁজা দেয়। আমি কিন্তু একটা টোকা মারলে আমি কিন্তু তার 5টা টোকা ফিরে দেবো, এটা কিন্তু ভালো করে জানিস তুই। অবশ্যই, বড় আর ছোট নাই, অন্যায় করলে একদম সাইজ। বন্ধু বান্ধব তো আমাকেও আছে। আমার কোনো বন্ধু বান্ধবরা আজ পর্যন্ত দেখছিস যে আমাকে ফ্যামিলি নিয়ে ইন্টারফেয়ার করে? শুনেছিস কোনোদিন? আহা, কি হয়েছে কি আমাকে বুঝায় বল। তোর বন্ধু বান্ধব আজকে কি করলো? তোর বন্ধু বান্ধব আজকে আমারে থ্রেট করেছে, বাইরের একটা সেলের পক্ষ নিয়ে আমারে সার্চ করেছে, আরো আমারে শাসায় দিয়েছে যে আমার জন্য ভবিষ্যতে এরকম ফার্দার না করি। কারা এরা? আরো কি করেছে জানিস? মেজো বাইরে নিয়ে যা তা বলিছে। কারা এরা? আমার কোন বন্ধু? কারা আবার? তোর বন্ধু হাজার টাজার ওরা, তুই বুঝতেছিস না? ঠিক আছে, আচ্ছা তোকে এটা বলেছে না, সেটা আমার বন্ধু তো, সেটা আমি দেখবো। তুই মাথা গরম করিস কেন? আমি কিন্তু মোহন না, মাথায় রয়েছে। সবই তো শুনলি, কিন্তু আমি তোদের ব্যাপারগুলো খুব হতাশ। কত তুই করলি, এই যে ডালিমের তোরা এইটা করবি সেটা করবি, আমার সঙ্গ দিয়ে ডালিমের কত কিছু করবি, করছো কি ঘোড়া রান্নারা? এদিকে হয়েছে ডালিম আমার প্রথমে থাপ্পড় দিল, আজকে দাবরানে দিল, কালকে কি করবে? আড্ডি গুড্ডি ঘুরা ফেলাই দিব। বন্ধু বান্ধবের মধ্যে একটা নীতি থাকা উচিত, তোদের মধ্যে সেই নীতিটাই নাই। আমি একটা জিনিস স্পষ্ট আমার কাছে, বিদেশি কখনো স্বদেশী হয় না। আমি অন্য এলাকার তো তোদের সাথে কখনো অ্যাডজাস্ট করতে পারব না, তার চেয়ে তোরা তোদের মতো থাক, আমি আমার মতো চলে যাই। তুই কোথায় কোথায় রাগ করো, সেটা কোনো কথা হইলো? আমাদের এলাকার বড় ভাই একটু ডাক দিছে, শুনছি কথা, এটা তো শুনতে হবে নাকি? আমরা একটা এলাকাতে থাকি, একটু বুঝতে হবে না জিনিসটা? থাক তোরা, আমার নিয়ে টানাস্তা করতেছিস কিলিগা, আমার আশা দিতেছিস কিলিগা। আর তুই বিদেশি করিস, এই বিদেশি করিস। এই তুই কিসের বিদেশি? তুই তো আমাকেই লোক, তুই চলিয়ে যাবি, তোর এই একটা জিনিস আমার ভালো লাগে না। আরে বাবা, এলাকার বড় ভাই কাঁধে হাত দিয়া বোঝানোর চেষ্টা করছে, আমরা কি বুঝি না? আরে ও পলিটিক্স করছে, আমরাও উল্টা পলিটিক্স করবো, তা তুই আমাদের সময় দিবি না? আরে টাইম দেওয়া লাগে সবকিছু, তুই একটা টাইম দে, দেখ কি করি, তুই একটা দিন যাক, তুই খালি চায়া দেখ কি করি আমরা। না, সময় দেবো না, খালি আমাদের ছিলেছিলি সময় দিতে তোর সময় পাই। এদিকে কি হইব, তোরা সময় নিয়ে থাকবি, ঠিক আছে? আমার আড্ডি গুটি সব গুঁড়া করে ফেলাক, তাই না? বাবা মেয়ের মধ্যে নাই, ঠিক আছে? আর তোরা তোদের সময় নিয়ে থাক, তোদের পলিটিক্স নিয়ে থাক, তোরা তোদের ভাই ব্রাদার প্ল্যানিং করতে হবে তো, প্ল্যানিং এ গুলি মারি আমি থাক, তোরা তোদের প্ল্যানিং এ, আমি তোদের এলাকায় নেই। আরে আমার এলাকা যাবো, তখন এলাকার মধ্যে আমি চল চেক কে সব। আপনারা জানেন আমি সমাজ বদলে ডাক দিয়েছি এবং এর আগেও কিছু গান পরিবেশন করেছি লালন গীতি। আর আমি বিশ্বাস করি যে লালন গীতি ছাড়া এই বাংলাদেশের আর কোনো মুক্তি নেই। লালন গীতি সম্ভব এই সমাজ বদলের পিছনে এই গানের ভূমিকা। তো যাই হোক, কুষ্টিয়া থেকে আগত আমি পরিচয় করে দিচ্ছি টুনটুন ফকির, তার পাশে আছেন আলতাফ ফকির, তারপরে ফারুক ফকির, আর পাশাপাশি গণসঙ্গীত গাইবেন শাহিন আলমগীর। তো আপনারা চুপচাপ লালন গীতি শুনবেন, এখন গাইবে টুনটুন ফকির। একদম চুপচাপ ভাই আপনারা শুনে। বলো সরু কোথায় আমার সাধের
এখন গান পরিবেশন করবে গণসঙ্গীত শাহীন আলমগীর। মানুষের জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য। হ্যালো, কাদের সাহেব বলছেন? জি বলছি। আমি মিজানুর রহমান বলছি। আচ্ছা, এই মিজানুর রহমান সাহেব শোনেন ভাই, আপনার কাজটা হবে না। আপনার সাপোর্টিং কাগজপত্র সব 2 নাম্বারই, এটা হবে না ভাই, সরি। আমি বারোখাদা থেকে বলছি, আমি দোলার খালু। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন। আপনি কত সালে এসএসসি পাস করছেন? আমি 72, জি জি আমি 75 সালে, জি জি 75 সালে। আপনার এইচএসসি কত সালে? ওই 2 বছর পরে। আচ্ছা, আপনার স্কুলের নাম কি? আমাদের এখানে তো একটাই স্কুল ছিল তখন, ওই মুসলিম হাই স্কুল। আচ্ছা, হেডমাস্টার সাহেবের নাম কি মনে আছে? জি না, আমার ঠিক মনে নেই। আপনার ক্লাসমেট বা বন্ধুদের কারো নাম বলতে পারবেন? জি, আমার ক্লাসমেট ফ্রেন্ড সার্কেলের কেউ আর এখন এখানে থাকে না, বুঝলেন, সব বাইরে বাইরে থাকে। ওই 2 জন ঢাকায় আছে, খুব বড় চাকরি করে সেক্রেটারিতে, আর 3 জন আমেরিকায়, ওরাও বড় চাকরি করে, আর 5 জন আছে ইংল্যান্ডে, আর সব ছড়ায় ছিটে দুবাই, ইটালি, সবাই খুব বড়। কি ব্যাপার, থামালেন কেন ভাই? ভাই গাড়ির তো সমস্যা দেবই। আর ঠিক করেন, ঠিক করেন। আবার কি হলো ভাই? গ্যাস লাইনে একটু সমস্যা দিতে ভাই। ঠিক করেন, ঠিক করেন। বললাম ভাই, ভাই ভাই ভাই
রাজ তুই কোথায়? তুই চলে আয়, তুই একটু ঝামেলা হয়েছে বুঝছিস? হ্যাঁ চলে আয়, তারপরে বলছি। হাই, এই যেখানে হাউস নম্বর 17, রোড নম্বর 1, সেকশন 11, উত্তরা। হ্যাঁ আরে চলে আয়, তারপরে বলছি। হ্যাঁ ঠিক আছে। এখানে কি করিস? আরে মলম পার্টির খপ্পরে পড়ছিলাম। হ্যাঁ, চোখে মলম লাগাতে গেছে, লাগাতে দেয়নি, যে চেন নিয়ে গেছে। বলিস কি? মলম পার্টি চিনতে পারছে তুই? ঢাকা শহরে নতুন, আমাদের তো ধরে না। আর আমাদের ধরবে কি? আমরা তো নিজেই মলম পার্টি। চল, যা হয়েছে হয়েছে, আয় বাদ দে। আয় আব্বা, এই যে গেছে আপনার মেয়েটা, ও তো আসার নাম নেই। কতদিন হলো বলেন? আমি একা অফিস সামলাবো নাকি বাসার কাজ করব? আমি একা তো আর পারছি না। এদিকে আপনি জানেন তো বাসার কি অবস্থা। আপনি কি কোনো কোনো মানে ব্যবস্থা করবেন না? আপনার মেয়েকে ফোন করবেন না? এটা ঠিক, কিন্তু তোরা তো কোথাও বেড়াতে যাস না। অনেকদিন পরে ছোট মেয়েটা গেছে, ও আর কয়েকটা দিন থেকে আসুক। যা, তারপর তুইও যা। তাহলে বাড়ির কাজ কে করবে? আমিও চলে যাব, ও গেছে। ও আসার আগে তুই চলে যাবি। চান ও আসে দাঁড়াও। আচ্ছা আপনি ফোন করেন এখন। কি বলতে চাও তুমি? আপনাকে কত করে বুঝিয়ে বললাম না যশোর আসার দরকার নেই? আপনি আবার কেন যশোর আসলেন? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি যশোর আসবো না? আর আমি যশোর কেন আসি তুমি জানো না? আমি তো তোমার জন্য যশোর আসি নাকি? আমি জানি আপনি আমার জন্য যশোর আসেন, সে ব্যাপারটা তো চুকাই ফেলছি, ফিনিশ। ওইটা আবার তুলতেছেন কেন? আরে কি আশ্চর্য, ফিনিশ করে ফেললাম মানে? পুরনো ব্যাপার মানে? সব কিছু মানলাম, সংসার আছে, স্বামী আছে, কিন্তু আমি অনেক পাল্টে গেছি, বুঝতে পেরেছো? সে আমি আর এই আমি এক নয়। এখনকার আমি কে জানো? আমি একটা দর্শন নিয়ে আসছি, এবং সেটা কি জানো? লালন দর্শন, লালন ফিলোসফি। কারণ আমি দেখলাম যে সমাজ বদলের চিন্তা, সমাজ বদলের আইডিওলজি, সমাজ বদলের যে মূল কাঠামো, এটার সাথে লালনের যে ফিলোসফি দুটো এক। আমি দুটাকে মিশিয়ে এক করে একটা ফিলোসফি তৈরি করেছি। শুনেন, আমার স্বামী একটা হিরোইন খোর, সারাদিন নেশা করে টাল হয়ে থাকে। আপনার ওই সমাজ বদলানোর দর্শন, লালন দর্শন, কোনো কিছুই সে শুনবে না। আর আমি চাই না আপনি অপমান হন। সে নেশাখোর মানুষ, যে কোনো সময় আপনারা রাস্তাঘাটে ধরে একটা অপমান করব। আমি সেটা চাই না। আমি চাই আপনি যশোর ছেড়ে চলে যান। ঠিক আছে, যশোর ছেড়ে চলে যাও, কিন্তু আমার কাছে কথা হলো যে আমি যে ফিলোসফি নিয়ে আসছি, সেই ফিলোসফি, সেই দর্শন যদি তোমার স্বামীর মাথার ভিতরে আমি ঢুকাই, তোমার স্বামী কী হবে জানো? এই যে বাঁকা চোরা আছে না, সোজা হয়ে যাবে, বুঝতে পেরেছো? স্বামীটা আমার, আমি ভালো করেই চিনি, তারে কতটুকু কি সোজা করতে পারবেন? নেশাখোরদের আপনি যতই বলেন, যতই বোঝান, তার পথে সে চলবেই, কোনো পথই তারে সোজা করতে পারবে না। আপনার এখানে হাত জোর করে বলতেছি, আপনি যশোর ছেড়ে চলে যান। কথা শুনলে শুনেন, না শুনলে না শুনেন, আমার কিছু করার না। এই কুলি দাঁড়াও, আরে কথা শুনো। আরে তুমি তো তোমার কথাই বললে, আরে ঠিক হবে, তোমার স্বামী ঠিক হবে না মানে? আর ওই সমস্ত বাঁকা চোরা সব সোজা করে দেবে। লালনের দর্শন এবং লালনের ফিলোসফি তুমি জানো না কিছুই। তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো, আমি তোমাকে চাই না। এ আসান, ধাপ কত রে? 10 8 টিয়া দেব না। 10 10 8 8 10। আরে 8 টিয়া দেব না। এই আমি করছি না দাম 10 টাকা, তাও করছে 8 টাকা। আচ্ছা 12 টিয়া দেব না।
একবার করছে 12 টাকা, একবার করছে 8 টাকা। তোর কানে ফুটো নেই? আমি অপার হয়ে বসে আছি। কি খবর রবি, মামুন, কৌশিক? হ্যাঁ, ভালো আছেন? রুবেন, ভালো না? হ্যাঁ, জি ভাই, ভালো। আচ্ছা, তোমরা সবাই জানো আমি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছি, একটা বাউল সংগঠন করেছি, গণসঙ্গীত আর বাউল গান গেয়ে বেড়াচ্ছি পাড়ায় পাড়ায়। তো তোমাদের একজনও দেখলাম না, আসলে না, শুধু আড্ডা দিয়ে বেড়াচ্ছ। আসলে সময় করে উঠতে পারি না তো। এটা কোনো কথা বললে সময় করে উঠতে পারো না? তোমাদের তো সময়, তোমরা না আসলে তো এটা হবে না, এই সাথে তো হবে না, বুঝতে পারছো না কেন? তোমরা চলে আসো আমাদের সাথে। আসো, সময় করে আরেকদিন যাবো। আচ্ছা ঠিক আছে, চলে আসো। হ্যালো। হ্যাঁ জব্বার ভাই। হ্যাঁ জি, জব্বর বলছি। কে আপনি? আরে আমাকে চিনলেন না, আমি কুসুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কুসুম কুসুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। তো কি ব্যাপার, হঠাৎ করে ফোন? কেন, আপনাকে ফোন করা কি আমার নিষেধ নাকি? কলিকে তো আর পেলেন না, এই কুসুম কিন্তু আপনার আছে। মানে? না, বড় আপা আপনাকে যেভাবে দুঃখ দিচ্ছে আমি কিন্তু দিব না। বুঝলাম না ব্যাপারটা। আপনি যশোরে আসেন, তারপরে আমি আপনাকে সব বোঝাবো। হ্যাঁ, হ্যালো। বাইরে দিছিস কে? ওরে বাবা, ঘরের মধ্যে গরম।
কি ঘটনা? কলি তো আমাকে ডজ দিল। হ্যাঁ, ডজ দেওয়ার পর মেয়ে মানুষের প্রতি তো আমার আগ্রহ একদম উঠে গেছে। স্বাভাবিক। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে আজ সকালে একটা ফোন পেলাম কলির ছোট বোন কুসুম। কুসুম ফোন দিল? হ্যাঁ। কলির কারসাজি না তো? আর ওরা যে পরিবারের এটা হয় নাকি, এটা ওই কারসাজি করবে নাকি? বড় বোন ছোট বোনের সম্পর্কে এসব কারসাজি করবে? যাও, ফোন দিয়ে কি বললো? এখন ফোন দিয়ে বললো যশোর আয়, মানে যশোর যেতে বললো। কিন্তু প্রশ্ন হলো যে যশোর যে আমি যাবো, গতবার কি হলো তো দেখলি, যশোর গিয়ে যে ডস খেলাম। আর মেয়ে মানুষের ব্যাপার তো তুই জানিসই, হ্যাঁ, মেয়ে মানুষকে ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। কিন্তু এখন গিয়ে কি আবার আরেকটা ডস খাবো কেন তুই দেখ। তারপরেও একবার চলেন যাই ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি একলা তো আর যাবো না, তোকে তো সাথে নিয়ে যেতে হবে, তাই না? অবশ্যই যাবো যাবো। আচ্ছা তো কেস তো গুবলেট হয়ে গেছে। আবার কি হলো? আরে ওই মেয়ের খালু, ওই যে দোলা, হ্যাঁ, দোলার খালু কিসাম মিজানুর রহমান আমার ওই মোবাইলে ফোন করে উকিলের জেরা করতে করতে হ্যাস্ত করে ফেলেছে। আমি কোন ইয়ারে এসএসসি পাস করছি, কোন ইয়ারে এসএসসি পাস করছি, স্কুলের নাম কি, স্কুলের হেডমাস্টারের নাম কি, আমার সময় আমার ব্যাচমেট কারা ছিল, হাবি জাবি যত রকমের প্রশ্ন আছে। দোস্ত আমি শেষে কি করছি জানিস? কি? আমি কইছি কি, যে আমার বড় ভাই যে গেছিল, ওই যে দাড়ি আছে কাঁচা বাঘা, সে তো সবই কইছে, আরো কিছু যদি বাকি জানার থাকে তাহলে তারে ফোন করে। ঠিক করছি না দোস্ত? না, আমার পাইন্ডে মারে ছেড়ে দিবি না? যা যা আর হয়ে গেছে, এখন থেকে আমার বাড়ি ছেড়ে দে, আমি সব ট্যাকেল করছি। তুই শোন, তুই এই সমস্ত সব ঝেড়ে কেটে বাড়ি যেয়ে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দে, মাথাটা একদম মগজটা একদম ওয়াশ করে ফেলা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, চল চল। আপনি একেবারে আমার অফিসে? জি আপা, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপা, ওই দিনের ব্যাপারটার জন্য আমি আসলে লজ্জিত, দুঃখিত। আমি আসলে প্লিজ সগর সাহেব, আমি ওই দিনের ব্যাপার নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না, যথেষ্ট হয়েছে। আপনার যদি অন্য কিছু বলে থাকে বলতে পারেন। জি আপা, স্যারের ব্যাপারে একটু আলাপ করতে চাই। স্যারকে একটা মেয়ে দেখিয়েছিলাম আমাদের গ্রামের, মেয়েটা খুব ভালো, স্যারও পছন্দ করেছিলেন, কিন্তু হঠাৎ করে উনি না করে দিলেন আপনার কারণে। কিন্তু ইদানিং স্যার আবার ওই মেয়ের দিকে ঝুঁকছেন। কারণ হলো স্যারের বন্ধু সিরাজ, আপনি তো চেনেন ওকে, ওই সিরাজ ওনাকে ধাবিত করছেন ওই মেয়েকে বিয়ে করার জন্য। স্যারকে আমি আমার ভাইয়ের মতো মনে করি, আপনাকে বোনের মতো, একদম আপন বোনের মতো। আপনাদের খারাপ আমি চাই না আপা, বিশ্বাস করেন। আমি চিন্তা করে দেখলাম, স্যার যদি ওই মেয়েকে বিয়ে করে ফেলেন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে। কারণ এখন যে মনটা স্যারের আছে, বিয়ের পর ওই মনটা নাও থাকতে পারে। আচ্ছা, আপনাকে আমি কি বলবো, সরল মনের মানুষ বলবো, কুটিল নাকি জটিল, কোনটা বলবো? আপনার কত বড় স্পর্ধা, আপনি আমার অফিসে এসে আপনি আমার ভাইয়ের নামে বদনাম করেন আমার কাছে। আপনি এত বড় সাহস পেলেন কোন জায়গা থেকে? আর আপনি কি ভেবেছেন যে আপনি আমার ভাইদের সম্বন্ধে বলবেন আর আমি শুনবো? আপনার কতটুকুন ধারণা আছে আমাদের পরিবার সম্বন্ধে? আমরা যা ইচ্ছা করতে পারি, কিন্তু আমার পরিবার সম্বন্ধে বাইরে কেউ কোনো কথা বলতে পারে না, পারবে না। আমার ভাই আমার ভাই। আর আপনি কি ভেবেছিলেন এগুলো কথা বলবেন আর আমি আমার ভাইকে গিয়ে কিছু বলবো? আপনি খুবই একটা খারাপ কাজ করেছেন এবং এটার জন্য আপনার পানিশমেন্ট হওয়া উচিত। আমি এক্ষুনি ভাইয়াকে না আপা, আপা প্লিজ, স্যারকে বলবেন, স্যারকে বলবেন প্লিজ, আপনার পায়ে পড়ি আপা, আপনার পায়ে পড়ি, স্যারকে বলবেন না, তাহলে আমার চাকরিটা থাকবে না প্লিজ। আমি আসলে আপনাদের ভালোর জন্য বলেছিলাম, আপনি চিন্তা করে দেখেন আপা, আপনাদের স্বার্থের জন্য আমি বলেছিলাম। আমি একটুও এখানে কোনো খারাপ চাইনি আপনাদের, বিশ্বাস করেন। কিন্তু আপনি সাহস পেলেন কেমন করে আমার ভাই সম্বন্ধে বলার? কিভাবে সাহস পেলেন কেমন করে? প্লিজ আপা, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করেন, আমি আর এই ব্যাপারে কিছু বলবো না প্লিজ। শোনেন, আর কোনো দিন আপনি আমাকে বলেছেন তো দূরের কথা, এইটুকুন আছে, আপনি যদি বাইরে কোথাও কোনো কথা বলেছেন আর আমার কান পর্যন্ত যদি আসছে, আর কোনো কথা আছে আপনার? না আমি
রবীন্দ্রসঙ্গীত কতক্ষণ ধরে শোনা যায় বলেন তো? খাইতে, বসতে, উঠতে, শুইতে, যখন যেখানে যা করতেছি, ঘুরতে ফিরতে খালি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে তো আমি ত্যক্ত বিরক্ত হয়ে গেলাম আপনার জন্যে। তার মানে? তার মানে আবার কি? তার মানে আবার কি? রবীন্দ্রসঙ্গীত আমার অনেক প্রিয় ছিল, বুঝলেন? আপনার জন্য রবীন্দ্রসঙ্গীত আজকে আমার অপ্রিয় হয়ে গেছে। আপনি জানেন আমি দোলার খালু। আপনি কি এসবির লোক না ডিবির লোক? আপনি আমার ফোন করে জিজ্ঞাসা করেন আমি এসএসসি পাস করছি কোন ইয়ারে, এইচএসসি পাস করছি কোন ইয়ারে, আমার হেডমাস্টারের নাম কি, আমি কি খাই, কি পড়ি। ওই মিয়া, আমি যদি উল্টা আপনারা জিজ্ঞাসা করি আপনি কোন ইয়ারে এসএসসি পাস করছেন? হ্যাঁ, আপনার বন্ধুবান্ধব কারা? হ্যাঁ, আপনি ছোটোকালে বর্ষাকালে কাদার মধ্যে আচার খেয়েছেন কিনা, খিচুড়ি দিয়ে ভাত খান কিনা, এসব উল্টাপাল্টা আজগবি প্রশ্ন করি। শোয়ার সময় লুঙ্গি পরেন কিনা, শর্টস পরেন কিনা, কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? ফাজিল কথাকার। আপনি আমাকে এসব কথা বলছেন কেন? আমার তো মনে হয় আপনার মাথা ঠিক নেই। আপনি তো বদ্ধ পাগল। কে? আমি পাগল? হ্যাঁ, এই বেটা, এই বেটা তুই পাগল। তোর বাপ দাদা 14 গোষ্ঠী পাগলের বেটা পাগল। তোকে মেন্টালে পাঠানো উচিত। ওই শালা পাগলা, ওই শালা পাগলা, ওই শালা পাগলা, ওই শালা পাগলা, ওই শালা পাগলা। তোর খালা, তোর খালু না, তোর দোলার আমি বিয়ে করবো না। ওই শালা পাগলা, ওই শালা, ওই শালা পাগলা, তুই শালা পাগলা, তুই শালা পাগলা, তুই শালা পাগলা, তুই মর। সকল সাহেব, সকল সাহেব, এই সকল সাহেব, এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি এদিকে আসেন। এত সাত সকালে স্যার? এদিকে আসেন। স্যার এনিথিং রং স্যার? এই 7 সকালে শুক্রবারের দিন, ছুটির দিন, আমি সকালে কেন আপনার এখানে আসছি বুঝতে পারেন? না তো স্যার। না বুঝবেন কি? আমি তো ফোন করলে সারতে পারতাম। জি স্যার। ফোন করি নাই। জি, আপনি ফোন করলেই আমি স্যার যাই। শোনেন, আপনি কোন বাড়ির সাথে আমার সম্পর্ক নিয়ে আসছেন? হ্যাঁ, এটা পুরো ম্যাট কেস। আমাকে হাবিজাবি প্রশ্ন করে, আমাকে জিজ্ঞাসা করে আমি কোন ইয়ারে এসএসসি পাস করছি, কোন ইয়ারে এইচএসসি পাস করছি, আমার হেডমাস্টারের নাম কি, আমার বন্ধু বান্ধবের নাম কি, আমি কি খাই, কোথায় ঘুমাই, কি করি। ওরা কি এসবিডিবির লোক নাকি? পুলিশের লোক, ডিরেক্টিভ ব্রাঞ্চের লোক? না তো স্যার। হ্যাঁ, আমার সাথে ফাইজলামি করতে আসছে। ওরা তো পাগলের পাগল, ওরা তো 14 গোষ্ঠী পাগল। আপনিও পাগল। কি বলছেন? আপনি পাগল। আপনি কোনো লিমিট জানেন না। আপনি যদি লিমিট জানতেন তাহলে আমার সাথে পাগলামি করতেন না। আপনারও মেন্টালে নেওয়া উচিত। আপনি আর কখনো আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না, ঠিক আছে? অনেক সম্মান দিছি এতদিন, আপনি আপনি করে কথা বলছি। আর আপনি করে কথা বলবো না, তুমি করে কথা বলবো। তুমি একটা কেরানি, তুমি কেরানির মতো থাকবা। তুমি কখনো আর আমার ব্যাপারে নাক গলাবে না। ফাজিল কোথাকার। ঘরে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে বলছিস না? রবীন্দ্রসঙ্গীত শুনতে বলছিস? আরে রবীন্দ্রসঙ্গীত শুনতে সে কতক্ষণ ধৈর্য থাকে? আমি ধৈর্য হারাই ফেলছি। আমি দোলার খালুরে ফোন করছি, সে আবার আমার উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করছে, জেরা করা শুরু করছে। আমি কই মিয়া, আপনি কি এসবির লোক না ডিবির লোক? আমি কি পুলিশের ঘরে বিয়ে করতে যেতেছি? হ্যাঁ, আপনি আর কখনো এসব কথা বলবেন না। সে আমার উল্টা বলে আমি নাকি পাগল। আমি বলছি তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর মেন্টালে পাঠানো উচিত, তোর ফ্যামিলির মেন্টালে পাঠানো উচিত। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গিয়ে সকত্রে শান্তিং দিয়েছি। বলছি তোমার আমি বহুত সম্মান করছি, তোমার একদিন আমি আপনি করে কথা বলছি। তুই বেটা ক্লার্ক, তুমি ক্লার্কের মতো কথা বলবা। তুমি আর কোনো ব্যাপারে, কোনো সময়, কোনো কিছুতে আমার ব্যাপারে নাক গলাবা না। আর তোরেও বলে দেই, তুই কি রিপোর্ট নিয়ে আসিস? কি রিপোর্টটা তুই নিয়ে আইছিস? তোর কচুর রিপোর্ট নিয়ে আইছিস। তোর রিপোর্টের উপর ভিত্তি করে এই ঘটনা ঘটলো। তো চেপতেছিস কেন? ঠান্ডা হ, ধৈর্য ধর। খালু তোরে উল্টো পাল্টা কথা কয়েছে। তো তুই কি ওই খালারে বিয়ে করবি নাকি? তুই তো বিয়ে করবি মেয়েরে। কোনো মেয়েরে বিয়ে করবো না, ওই ফ্যামিলিতে আমি বিয়ে করবো না, ওই গ্রামে আমি বিয়ে করবো না। আচ্ছা, এটা তোর বলে দিলাম। ঠিক আছে, তোর বিয়ে করতে হবে না, তোর গ্রামেও যেতে হবে না। তুই আমারে 7টা দিন সময় দে, 7টা দিন, বিষয়টা আমি দেখছি। তুই কিন্তু কাছাকাছি থাকবি আমার। কুলির হাজবেন্ড কিন্তু পাক্কা হিরুঞ্চি। আর হিরুঞ্চিদের একটা ব্যাপার কি জানিস, যদি একবার বেড়া উঠে তাহলে কিন্তু মাথা ঠিক থাকে না। কখন কাকে যে কী করে ফেলে ঠিক নেই, কিন্তু পরে এসে আমাদেরকে দিবে, আক্রমণ করবে, আমার উপরে এসে আঘাত করবে, তখন কিন্তু আর কিছু করা থাকবে না। কিন্তু যার ফলে পাশাপাশি যদি কাছাকাছি যদি না থাকিস তাহলে কিন্তু আমি একেবারে নিঃসঙ্গ হয়ে যাবো। আরে দূর, এ নিয়ে কোনো চিন্তাই করেন না।
যশোরে তো আমারও 2-1 জন আছে, পরিচিত বন্ধু বান্ধব আছে না। আচ্ছা ঠিক আছে, সেটা মাথায় রাখলে হবে। এত সস্তা নেই। গতবার যখন যশোর আসি পুলিশের সাথে দেখা করতে, তখন কিন্তু তুমি কাছে আসুনি, আসছিলা। আর সেই মানে এতটুকু বয়সে তোমাকে দেখেছিলাম, সেই কুসুম তুমি আজকে কত বড় হয়ে গেছো। হ্যাঁ, আশ্চর্য। ছেলেবেলার কথা তোমার মনে আছে? আপনার কি মনে আছে আমি যখন ছোট ছিলাম আপনি তখন এসে আমার গালটা ধরে টানতেন? তখন তো তোমার বয়স ছিল হাফ টিকিট, আর এখন তো তোমার বয়স ফুল টিকিট। এখন কি তোমার গাল টিপে দিতে পারি আমি? কেন যাবে না? আসলে কি জানেন, আপনাকে যখন আমি ছোটবেলায় দেখতাম তখনই ভাবতাম যে কোনো না কোনো একদিন হয়তো আপনার সাথে আমার দেখা হবেই। এই যে তোমার সাথে আমার ঠিকই দেখা হয়ে গেল। আর এই ব্যাপারে প্রকৃতির কি অদ্ভুত হাত, তাই না? মানে যারা মনে প্রাণে একজন আরেকজনকে কামনা করে তার সাথে কিন্তু ঠিকই দেখা হয়ে যায়। দেখা হয়ে গেল না? এখন বলো তোমার খবর কি, বলো। আমার কথা কি বলবো, আমি তো সব বলছি। এখন আপনি বলেন, আপনি তো আমার দায়িত্ব নিচ্ছেন। হ্যাঁ নিশ্চয়ই, কেন তোমার দায়িত্ব নেব না? যদিও মানুষ দায়িত্বহীন থাকতে সবচেয়ে বেশি আনন্দ পায়, পছন্দ করে, কিন্তু তারপর আমি তোমার দায়িত্ব নিলাম। আসলে কি জানেন, আমি ব্যাপারটা বলতে চাচ্ছিলাম না। আরে কি আশ্চর্য বাবু, সেটা তুমি আমাকেই তো তুমি বলবা, বলো না, কয়দিন ধরে আমার মোবাইলটা না একটু ডিস্টার্ব দিচ্ছে। মানে আপনি ফোন করলেও ঠিকভাবে কথা শুনতে পাচ্ছি না, আবার আমি দিলেও একই অবস্থা। এটা কোনো বিষয় হলো? আশ্চর্য ব্যাপার। আমি যেখানে তোমার দায়িত্ব নিতে পারবো আর সেখানে তোমার একটা মোবাইলের দায়িত্ব নিতে পারবো না। হান্নান আমার সাথে আসছে, আমি হান্নানের সাথে তোমার মোবাইল পাঠিয়ে দিচ্ছি নতুন। তুমি এটা নিয়ে কোনো টেনশনই থেকো না। একটা সামান্য মোবাইল, এটা নিয়ে যদি তুমি টেনশন করতে হবে, তোমার দায়িত্ব আমি নিয়ে নিতে পারলাম, মোবাইলের দায়িত্ব নিতে পারবো না, এটা হয়? চলো 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 চলো। আমার কথা শোন, তুই 3টে ডাব কাটি দে, আমরা ভাগ করি। না ডাব আমি আনন্দ। ভাই দেখেছেন সালবাল কি করতেছে ভাই। স্যার পাগলা স্যার কিছু বলেনি তো, এই ডাব আরে বলতে কি স্যার? হাসান শোন, তুই আমারে এরকম করতেছিস কিসের জন্য? আমি টাকা দেবো না, টাকা দেবো না। এই শিউলির ভাতার, শিউলির ভাতার, এই শিউলির ভাতার, এই শিউলির ভাতার, এই শিউলির ভাতার, শিউলির ভাতার। এই শিউলির ভাতার, এই শিউলির ভাতার। ব্যস্ত না? কি কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা ছিল আপনার সাথে। বলো। না মানে আজকে কোনো প্রজেক্ট ফাইল হাতে নিয়ে আসিনি, কারণ হাত খালি। আর আমি তো আপনাদের চোখে একজন কে বলে এটাকে, মানে ধান্দাবাজ হিসেবে, ডিজনেস্ট হিসেবে ইস্টাবলিশ। অনেক বিরক্ত করেছি, অনেক ডিস্টার্ব করেছি, আর করতে চাই না। ওগুলো সব বাদ, কোনো প্রজেক্ট নাই, কোনো ফাইল নাই, সব কিছু বাদ। এখন আমি সমাজ বদলে ডাক দিয়েছি। আর আমার বিশ্বাস যে সমাজ বদল হলে আমি নিজে বদল হব, আমি নিজেকে পাল্টাবো। কিন্তু তার আগে যেটা কথা, সবচেয়ে আগে যেটা জরুরি, যেটা আমাকে করতে হবে, সেটা হলো এই অভিশপ্ত বাড়ি থেকে আমি মুক্তি চাই। কারণ এই অভিশপ্ত বাড়ি পাল্টাতে হবে আগে। সেটা একমাত্র এই মহানায়ক জব্বার পারে। আচ্ছা আব্বা, আমি বিয়ে করতে চাই। সব ঠিকঠাক হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বৌমাকে নিয়ে আসবো। বাহ 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 বাহ, তুমি বিয়ে করে নিয়ে আসো, আমরা তাকে বরণ করে নিই। একজনের খরচ চালানোর মুরুদ নাই তোমার।
অন্যের কাঁধে বসে খাচ্ছ, সে অবস্থা একটা বউ না নিয়ে আসলে তো হবে না, তার 16 কলা পূর্ণ হবে। যাও এখান থেকে। জি ডাক্তার সাহেব, আমার এমনিতে কোনো সমস্যা নাই। আমি আসলে আমার তো দেখে বুঝতেছেন যে আমার একটু বয়স হয়েছে, আমি একটু ইয়াং হতে চাই, বুঝছেন? মানে আমি আরো ভাঙেই বলি আপনাকে, আমি এই বয়সে একটু বিয়ে করতে চাচ্ছি, বুঝলেন? বিয়ে আপনার চেয়ে অনেক বুড়ো মানুষ বিয়ে করে, আপনি করতে পারবেন না কেন? না মানে বিয়ে করি নাই তা না, বিয়ে হয় নাই, মানে বিয়ে হওয়ার মতন অবস্থা হয়নি। যাকে এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমি কি এই বয়সে বিয়ে করতে পারবো কিনা, মানে অন্য কোনো অসুবিধা বা ঝামেলা হওয়ার কোনো দাম্পত্য জীবনে কোনো অসুবিধা? কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আমার এই শরীরের ওজন টোজন মানে একটু কমানো দরকার। কি করি বলুন তো? আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, এই ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, ঠিক মতন হাঁটবেন, ফ্যাট জাতীয় খাবার খাবেন না, মাছ এই মাছ খেতে পারবেন, মাংস খাবেন না, যে কোনো মাংস খাবেন না। আমরা কি ঠিক মতন ঘুমটুম হয়? জি ঘুম মোটামুটি হয় ইনশাল্লাহ, কোনো অসুবিধা হয় না। আর এমনিতে ওষুধপত্র খাইতে হবে না? আর এমনি ভিটামিন খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা অসুবিধা আছে ডাক্তার সাহেব আমার, সেটা হচ্ছে যে আমি এমনিতে ভালো, আমি একটু চাকরি বাকরি করি, ভালো চাকরি করি, কিন্তু হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়, রাগ হয়ে যায়। এটা অনেক সময় যে আপনার বয়স, এটা রাগ হওয়ার কথাই, তবে রাগটাকে আমরা নিয়ন্ত্রণ আনতে হবে, রাগ হলে চলবে না, রাগ বজায় রাখতে হবে। জি আপনার প্রেশার ঠিক আছে তো? জি আমার প্রেশার ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমনিতে তো কোনো সমস্যা নাই। ঘুম ঠিক হয়? জি মোটামুটি। হ্যাঁ জব্বার ভাই, আমি তো তোমার ব্যাপারে বাসায় আলাপ করে ফেলেছি। কোন ব্যাপারে বলেন তো? আরে আমাদের বিয়ের ব্যাপারটা আলাপ করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বাসায় আলাপ করছি। আপনি আসেন, আপনি আসলে আমাদের বিয়ে হবে। তাই নাকি? সত্যি? আচ্ছা তাহলে কি আমি কবে আসছি বলো তো? আগামী রবিবার আসেন। সামনের রবিবারে তাহলে আসছি নাকি? হ্যাঁ আপনি আসেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে। বিয়ের ব্যাপারটা তো ফাইনাল করে ফেললাম। আচ্ছা আগামী রোববার যশোর যেতে হবে, তুই আমার সাথে যাবি। খুশির খবর, অবশ্যই যাব। আপনি যা করলেন না, বাড়ির কেউ এটা করাইতে পারেনি। খুব দুর্দান্ত সাহসের বলিয়ারি দেখালেন। হ্যাঁ হ্যাঁ, আনন্দে নাচতে ইচ্ছে করতেছে। মনে হচ্ছে যে তুই বিয়ে করতে যাবি, তোর আনন্দটা এত যে মনে হচ্ছে তুই বিয়ে করবি। না আমি বিয়ে করবো না, আমার ভাবি আসবে না। আচ্ছা ঠিক আছে, আনন্দ নাচবো না? চল 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 চল, নাচবো না পরে, আগে চল আগে চল। ডিম্বু। জি ভাই। ভাই
আমার নাম হচ্ছে আব্দুল হাকিম। যদি কি হয়েছে? তোমার নাম তো ডিম্বু, ডাক নাম আছে না একটা তোমার? না তা আছে তো তাতে কি? যে কথা কইছ না সেটা হচ্ছে তুমি যে ওই যে আমার একটা টাকা দাও না বাড়তি, মরা ডাল ডাল বেঁচে টেছে, ওই টাকাটা তোমার দিতে হবে না আগামী 8 মাস। ভাই না, অত খুশি হওয়ার কিছু নেই। আগামী 8 মাস পরে হচ্ছে আমার মার মৃত্যুবার্ষিকী। হ্যাঁ জি ভাই। আর ওই মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা ছাগল কিনে জবই দিয়ে লোকজনকে খাওয়াতে হবে। আর ওই টাকাটা যেটা তুমি আমার অতিরিক্ত টাকা যেটা দেবা না 8 মাস, ওটা হচ্ছে ওই ছাগল কেনার টাকা জমানো। তুমি 8 মাস হওয়ার আগে তুমি ছাগলটা কিনে ফেলাবা, ধরো 2-1 দিন আগে কিনে ফেলালা। ভাই এটা আপনি কি করেন? আপনার মার মৃত্যুবার্ষিকী আর একটা ছোট ছাগল জবাই করবেন? একটা ছাগলের গোস্ত কটুক আর কয়টা মানুষের আপনি খাওয়াবেন? ওসে ভাই আমি আপনার একটা যুক্তি দিই, সেটা হচ্ছে এই যে আপনি যে টাকা আপনার দিই, এই টাকাতে একটু কম কম করে নেন আর টাকা জমাই, আর লাগলে আপনি সাথে কিছু দেন, দিয়ে একটা বড় দেখে একটা গরু কিনি, গোস্তও বেশি হবে না, লোকজনও বেশি খাতি পারবে না, আর আপনার নামটামও ভাই আর সবার বেশি বেশি ছড়াবে না ভাই। লোকজন খুশি থাকলে আমিও খুশি, আমার ওই নাম কাম দরকার নেই, বুঝতে পারিস? না ঠিক আছে ভাই, তাহলে এই ব্যাপারটা নিয়ে আপনার আর কোনো রকম টেনশন করার দরকার নেই, যা করার সব আমার দায়িত্ব ভাই। আমি যাচ্ছি, যাই এসব ব্যবস্থা করছি ভাই। ভাই তাহলে এবার যাই আমি। আসসালামু আলাইকুম ভাই। হান্নান, হান্নান, জি আসতেছি। কি করতে হবে কোন? কি এই যে ভিজা গন্ধ জামা গায়ে দিছে, এটা গন্ধ আসতেছে? ভাই ইস্ত্রি করে নিয়ে তো ওই ব্যাগের মধ্যে ধুয়ে থুয়ে দিই। পেটকা গন্ধ আসতেছে বেটা। তুই এটা যে খুলে দিয়ে অন্যটা জামা পরে তারপর আমার নাস্তা দে, ঘরের মধ্যে নাস্তা দে, কল। আচ্ছা ঠিক আছে। কুসুম কোথায়? কুসুম আসেনি। কেন? ওর জরুরি কাজ আছে। জরুরি কাজ? আর ওর তো কাজ একটাই, সে এখানে থাকবে এই মুহূর্তে। আমি তো ঠিক বুঝতে পারছি না ও কি আমার সাথে মানে এরকম মানে প্রতারণা করলো কেন? ও তো আসার কথা এখানে। আপনাকে বলছে সে তাড়াতাড়ি যশোরে চলে যেতে। আমি যশোর থেকে চলে যাব তাড়াতাড়ি, এটা বলছে? শুনেন, ওর সাথে দেখা হলে আপনি বলবেন যে আমার সাথে এরকম করাটা আসলে মোটেও তার ঠিক হয়নি। হ্যাঁ, এরকম প্রতারণা করাটা ঠিক না, একদম অন্যায়। এরকম মানে প্রবঞ্চনা করাটা মোটেও তার ঠিক হয়নি। ও আসবে, ওর সাথে আমার কথা। কি বলেন তো? আরে বেটা, যে কারণে আসা, বিয়ের ডেটটা ফিক্স করবে। এখন সে নিজে না এসে তার বান্ধবীকে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে উনি বললো তার কাজ আছে। কাজটা কিছু করলো? বিশ্বাস হারায়েন না, কুসুম হয়তো অন্য কাজে আছে, তা নাহলে আসবে কেন? আসবে না কেন? তার বান্ধবীরা পাঠাইছে, তো অসুবিধা কি? বিয়েটা তো হবে, প্রমাণিত হয় যে বিয়ে হবে। আরে বেটা রাখ তোর বিশ্বাসের কথা। আরে বেটা মেয়েদের, তুই বেটা মেয়েদেরকে বিশ্বাস করতে নেই জানিস? মেয়েদেরকে ভালোবাসিস কিন্তু বিশ্বাস করিস, ওর হলো বেইমান। এই যে কথা দিয়ে কথা রেখেছে, বল আসছে, আমরা তো চলে আসছি ঠিক, কিন্তু সে তো আসেনি। আসিনি, আমি বলছি যে বিয়ে হবে এটা প্রমাণিত। সেটা কিভাবে প্রমাণিত হবে? ওই যে তার বান্ধবীরা পাঠাইছে, তার মানে তার সম্মতি আছে। হ্যাঁ, বান্ধবীকে পাঠাইছে, সম্মতি আছে। বান্ধবীকে তার বলেনি যে আমি আসতেছি? না, তা বলেনি। তার মানেই হচ্ছে যে তা আমাদেরকে সাড়া দিয়েছে সে।
নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। কি সুন্দর বেদনার গান গাইছো। তোমার বেদনা তো তুমি নিজেই নিয়ে আসছো। এই পর্যন্ত কোনো ঝামেলা মিটাইতে পারছো? কোনো কথা দিয়ে সেটা রাখতে পারছো? তুমি ফরিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিছো? কিছু করছো ওকে? করো না। আমি করছি। আমি এমন ব্যবস্থা নিয়েছি যে ফরিদ আমার বাসা থেকে চলে যাচ্ছে, কখনো আমার বাসা ত্রিসীমানে আসতে পারবে না। শুধুমাত্র ওকেই বাসা থেকে বের করিনি, আমার আব্বা আমার কাছে যেন আপনি মানে গ্রহণযোগ্যতা পান, আপনার উপরে যেন ওনারা আস্থা অর্জন করতে পারে সেই ব্যবস্থাও নিচ্ছি। বাহ, এখন থেকে শোনো না, আমরা আর এইভাবে গোপনে দেখা সাক্ষাৎ করব না। তুমি আমার বাসায় যাবা, আমরা ওপেন দেখা সাক্ষাৎ করব। বাহ, দারুণ। বিনা যুদ্ধে রাজ্য এবং রাজকন্যা দুইটাই জয়, এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে। এখন তোমার বাবা মা যখন আমার উপরে আস্থা অর্জন করছে, তাহলে চলো আমি যে কোনো জায়গায় হারাই যাই। চলো চলো চলো। বসেন এই মুহূর্তে বসেন বসেন বসেন, কথা শেষ হয়নি। এইভাবে আর না, তুমি তো এতদিন আমার কাছ থেকে সময় নিছো, 2 দিন 4 দিন 10 দিন 1 সপ্তাহ, কিছুই করতে পারো না। এখন আমি তোমার কাছ থেকে 10 দিন সময় চাচ্ছি। এই 10 দিনের ভিতরেই আমরা সামাজিকভাবে আর 8-10 জন যেভাবে বিয়ে করে সে বিয়ে করে। ভাই দে না ভাই, মিষ্টি দে না ভাই। ভাই পানি। না মানে আমি এটা আলাপ করার জন্য আসিনি, ভিতরে অনেক লোকজন তো সংকোচ বোধ করছিলাম। আচ্ছা, নিঃসন্দেহে বলেন। আচ্ছা, সেটা হলো যে মানে এটা একটা লাভ ম্যারেজ। জি। তো এখন আমি জানতে চাচ্ছি যে বর পক্ষের এবং কনের পক্ষে মানে এই যে সাক্ষী টেকির ব্যাপারগুলো আছে না, মানে এগুলো ব্যাপারগুলো কি আমাকে একটু বলেন। বিয়ে করবে কে? বিয়ে আমি করবো। আপনি নিজে করবে? হ্যাঁ।
আপনার আগের স্ত্রী আছে না? না না না, আমি বিয়ে করি না। ও আচ্ছা, অসুবিধা নেই, করতে পারবেন। তো আপনার 2 জন সাক্ষী আর কনের 2 জন সাক্ষী। আচ্ছা, হলে হয়ে যাবে। 4 জন সাক্ষী হলে হয়ে যাবে। জি, হয়ে যাবে। কোনে গেছিলি? কই গাইতে গেছিলি? বমি করবি নাকি আসান? বমি করবি? কি বেশি খাইছো নাকি কম খাইছো? কম না ওই আসান। আমি কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি, সবকিছু রেডি। কাজী অফিসে গিয়েছি, কাজী সাহেবের সাথে আলাপ হয়েছে, সাক্ষীটাকি সবকিছু রেডি। এখন যত দ্রুত তোমাদের এই জায়গা ছাড়া যায় ততই আমার জন্য মঙ্গলজনক। এখন কি যাবে কি না যাবে না, চলো। আসলে কি জব্বার ভাই, ব্যাপারটা আমারও আপনাকে বলা হয়নি। আমার তো আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা, কি করব বলেন? তুমি এটা কোনো কথা বললে? তুমি আমাকে এটা ফোনে আগে বলবে না যে আগামীকাল তোমার পরীক্ষা? আশ্চর্য ব্যাপার, আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি আর তুমি এখন বলছো তোমার পরীক্ষা। আমিও তো ব্যাপারটা চাই নাই। আমি তো পরীক্ষা না হলে এখনই আপনার সাথে চলে যেতাম। এখন আপনি বলেন, আমি পরীক্ষা না দিয়ে যাবো? তো চলেন যাই। না না, তা কি করে হয়? তোমার পরীক্ষা ফেলে তুমি আমার সাথে যাবে, এটা কি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে তুমি আমাকে ক্লিয়ার করে বলো, তুমি ফ্র্যাঙ্কলি বলো, মানে অন্য কিছু যদি তোমার কিছু থাকে সেটা আমাকে খুলে বলো। ছি ছি জব্বার ভাই, আপনি আমাকে অবিশ্বাস করছেন। পরীক্ষার জন্য, পরীক্ষা ফাইনাল পরীক্ষা নাহলে তো আমি এখনই যেতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার পরীক্ষা দাও, কিন্তু আমি আবার আসার পর যেতে আবার বলো না যে আবার আমার নতুন করে আর পরীক্ষা শুরু হচ্ছে। মনে থাকে যেন এটা। আমি গেলাম। কি বল, কি বলতে চাস? এটা যখন দাঁড়িয়েছিস তখন তো বুঝতেই পারছি কিছু বলতে চাস। দাদা, আমার খালু আসছিল। খালু এসে কয় এই বাড়ি থাকলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। খালু আমার নিয়ে যেতে চাই, বাড়ি নিয়ে যায় বিয়ে দিবি। কিন্তু আমি বললাম খালুরে, খালু আমি যে বাড়ি থাকি সেই বাড়ির কোনো ভাই বিয়ে করেনি, আমি কি করে বিয়ে করব? দাদা, তা আপনি এক ভাইয়ের বিয়ের ব্যবস্থা করেন না, তাহলে আমি বিয়ে করতে পারি। খুব সুন্দর একটা ফোন দিয়ে বের করেছি। কোনো ভাইয়ের বিয়ে দিলেই তোর বিয়ের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। ভাইদের বিয়ের সঙ্গে তোর বিয়ের কি সম্পর্ক রে? হ্যাঁ, ওদের যখন বিয়ে হবার তখন হবে। তুই যদি বিয়ে করতে চাস তোর খালুকে বল যেই মেয়ে দেখেছে তার সঙ্গে তোর বিয়ে দিতে। হ্যাঁ, টাকা পয়সা যদি লাগে আমি দেবো। অত পলিটিক্স করছিস কেন? হ্যাঁ, এই একটা কিছু বললেই আপনি এলোমেলো রেগে যান। এই টাকার ব্যাপারে আপনি ভাবছেন পলিটিক্স করতেছি। আমি কি আপনার কাছে টাকা চাচ্ছি নাকি? টাকা আর বিয়ে কি এক নাকি? আমি চলে যাচ্ছি, এখন কেমন গেলাম। এই সিগারেট নিয়ে যা। ভাই কয়টা আনবো? 2টা নিয়ে যা। হ্যালো। হ্যালো কুসুম, কেমন আছো? জি ভালো। কেমন চলছে তোমার পরীক্ষা? ভালো। কবে শেষ হচ্ছে? কবে? 26 তারিখে। 26 তারিখ? তাহলে 27 তারিখ শুক্রবার আমাদের বিয়ের দিন ধার্য করে ফেলি আমরা। 27 তারিখ? হ্যাঁ 27 তারিখ। আর মাঝখানে যে 10 দিন আমরা হাতে পাই সেটা আমরা আমাদের বিয়ের কেনাকাটা বাজার করে ফেলবো। আচ্ছা কুসুম, তোমার প্রিয় রং কি বলো তো? মানে শাড়ি কিনতে হবে তো। পুরোপুরি লাল না, একটু খয়েরি। খয়েরি? ও মা, আরে বিয়ের শাড়ি তো নাকি লাল হয়, আমি জানতাম। খয়েরি কেন? কিন্তু আমার লাল রংটা মোটেও পছন্দ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খয়েরি হবে না। আর কি কি কিনতে হবে বলো তো? জুতো, পেটিকোট এগুলো তো থাকছেই, ব্লাউজ, চুড়ি। হ্যাঁ আর কি? বিয়ে করতে আর যা যা লাগে। আর আমি কি করে বলবো? তুমি বলবো না? তোমারটা তুমি বলো আর কি কি লাগবে। তাহলে আমার কেনাকাটা এগুলো আমি শুরু করে দিচ্ছি, আর 27 তারিখ কিন্তু আমি চলে আসতেছি কিন্তু। ওকে, বাই। আবার 27 তারিখ শুক্রবার বিয়ের দিন ধার্য করা হলো। আবার 27 তারিখ শুক্রবার? হ্যাঁ
ঠিক থাকবে না পরিবর্তন হবে? আরে তুই শুধু পরিবর্তনের তালে এসেছিস, বল যে 27 তারিখ বিয়ে করছি আমি। ইনশাল্লাহ বিয়ে হবে। গাছ বেচাই ঠিক হই, 10,000 টাকার গাছ 5,000 টাকায় বেচেছেন, অর্ধেক দামে বেচেছেন, এটা কি ঠিক হইলো? আরে বেটা, এটা কি আমি জানি না? জানেন আমি 10,000 টাকার গাছ 5,000 টাকায় কেন বিক্রি করেছি? বিয়ের জন্য বিক্রি করেছি। আগে তো বিয়ে করিনি। বিয়ে করতে গেলে যে কত টাকা খরচ তুই জানিস? বিয়ে থাকা তো করিসনি, করেছিস বিয়ে? বিয়ে করতে গেলে তখন কি করবি তুই? তখন 20,000 টাকার গাছ তুই বিক্রি করবি কত জানিস? 2,000 টাকা। আরে বেটা, বেশি বগর না করে আমার কথা শুন। মেয়ে মানুষ পালা আর হাতি পালা সমান, জানিস না? বুঝছি, আপনি বিয়ে করতে গিয়ে গাছ টাছ সব বেছে ফেলে দিচ্ছেন, আর বিয়ের পরে তো একবার সব গাছই বেছে ফেলে দিয়ে আসছেন, আম জাম সবই বেছে ফেলে দেবেন, এরকম একটা লক্ষণ আপনার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা প্রয়োজন পড়লে করবো না? আর কি আসছে না, সে করবেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু শোনেন জব্বার ভাই, এরপরে অনেক খরচার ব্যাপার আছে, গাছগাছালি বেচতে হবে না, তো একটু দাম দর করে বেশি। ঠিক আছে, কিন্তু জরুরি ভিত্তিতে বিক্রি করতে গেলে তো তার বলবে না, কম বলবে, কারণ তো জানে যে আমার টাকা। জি ভাই, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি ভাই। আমি তো আপনার কাছে আসিও নে, খুব কম আসি, সব কথা কইও নে ভাই। তা আজকে যদি একটু অনুমতি দেন, তা সাহস করে একটা কথা কইস ভাই। বল ভাই, আপনাকে সকলের অনুমতি নিয়ে বলে মাইজে ভাই বিয়ে করছে ভাই। না মানে আপনাকে সকলের অনুমতি নিয়েই নাকি করছে। ওই সেদিন গ্রামে গেল, হান্নানের নিয়ে 2টো গাছ বেচলো বলে বিয়ের খরচ টরচ, আবার কইলো যে আরো 2-3টে কাটতে পারে। তোকে কে বলেছে যে বিয়ে করেছে? না, মাইজে ভাই নিজেই কইলো। এ কথা তুই রাষ্ট্র করে বেড়াচ্ছিস না, যে আমাদের বাড়ির মাইজা ভাই বিয়ে করছে? আমি আরো কলাম যে বড় ভাই এখনো বিয়ে করিনি। এসব কথা তো জোরে জোরে বলা দরকারটা কি? সারা জায়গায় রাষ্ট্র করছো না? না ভাই, মাইজে ভাই নিজেই কইলো। কিন্তু আবার বলে কথা, আমাদের বাড়ির বিয়ে আমরা জানি না, তুই বেশি জানিস না? না ভাই, কইলো তাই। আবার কথা বলে, এই কথা আর কোথাও বলবি না, কারোর সাথে আলাপ করবি না। জি ভাই, আমি কব না। ঠিক আছে? না ভাই, আর কব না ভাই। আর গাছ কাটার কথা কি বললি? ভাই 2টো গাছ কাটতেছে, আরো বলে বিয়ের বাজার করতে টাকা দরকার। রাখ, গাছ কাটার ব্যাপারটা আমি দেখবো, যা ভেতরে যা। জি ভাই, কারোর সাথে আলাপ করবি না কিন্তু। না ভাই, কব না। যা।
আর মাত্র 2 দিন, শেষ পর্যন্ত বিয়েটা আমার করতে হচ্ছে। তুই আমার হয়ে একটা কাজ করবি, তুই একটা সাক্ষী দে। তোকে কিচ্ছু করতে হবে না, তুই যাবি যে একটা স্বাক্ষর দিয়ে চলে আসবি। আরে এটা তো খুশির সংবাদ, তুই এতদিন পরে বিয়ে করতে যাচ্ছিস, আমি 1 নম্বর সাক্ষী দিব তোর কথা। আচ্ছা ঠিক আছে, এইটাই আমার লাগবে। তোকে কিছু করতে হবে না, আমি ফোন দিব তোকে, তুই কাজী অফিসে চলে আসবি, সাক্ষীটা দিয়ে আসবি। অবশ্যই, কোনো ঘাবলা করবি না কিন্তু। টিপু টিপু একটা খেলার কথা কব, এখানে কি খেলা? কি খেলা কব? একটা খেলার কথা কব। কয়ে খেলো কোন দিকে? এখানে ওখান দিকেই ক। হ্যাঁ তালি কব না, এখানে। আরে শোন, আমার অনেক কাম আছে, বুঝতে পারছিস? আমরা যাবো, কয়ে ফেল এখনই ক। তালি কব না, এখানে। তাহলে তুই বয়, আমরা আসছি, বয় বয়। বসে কাজ টিপু। হ্যাঁ দোস্ত বলো। শোনে, হ্যাঁ শোনে, সাজ লাগেছে তো কাল কবে? হ্যালো, হ্যাঁ কথা বলছো না কেন? আরে কি আসছিস বাবু, কথা বলো। কেটে দিন, দেখেন আবার লাগায় দেখেন কি বলে। লাগান, সব মাথা ব্যথা এখন গরম আছে বেটা, লাগাই দিব। কথা বলছি না বেটা, তুই দেখছিস। মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করে বলেন। হ্যালো, হ্যাঁ তো কথা বলো না কেন? কি আসছিস বাবু, কেটে দাও কেন বারবার? হ্যাঁ কথা বলো। হ্যাঁ কি বেডে? হ্যাঁ দেখলি, বেডে অসুস্থ, এরকম কথা হলো? অসুস্থ তো হতেই পারে একদিন। আরে বেটা আজকে অসুস্থ হবে নাকি? আজকে 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 ফাইনাল বিয়ের ডেট আসতে বললো, আজকে বলে অসুস্থ, এরকম কথা হলো নাকি? ফাইনাল বিয়ের ডেট হতে পারে, একজন অসুস্থ হতে পারে। এই এই ভাই দাঁড়ান তো ভাই, এই রিস্কাল ভাই দাঁড়ান তো, দাঁড়ান তো। মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করে কাজ করেন, সব ঠিক হয়ে যাবে। মাথা সব গরম বেটা, এখন মাথা ঠান্ডা করবো মানে? আসতেছে না আজকে আসার কথা, তুই আজকে কি বললো তুই শুনলি? বললো বেডে পড়ে আছে, আসবে না। তো চিল্লাইলে কাজ হবে? যা শালা, নাও নাও শালা, নাও নে হালে। এই যাও তো, যাও টানতে, টানতে টানতে শালার পর, টানতে টানতে, সরা এটা, সরা সরা, এই টান। গোপাল ভাই